লজিক সিটি গ্যাসে আমি ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করব মূলত। তো সিটি গ্যাসে এটা কোনো গালমন্দ ভাববে না, মানে গালমন্দের কোনো রকম অ্যাব্রিভিয়েশন ভাববে না, মানে সিডি ব্যাপারটা একটু থাকবে আলোচনার মধ্যে। কিছু ইললজিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করব। মূলত বিষ্ণু নিয়ে একটা দ্বৈরথ রয়েছে, মানে একটা কন্ট্রাডিকশন রয়েছে মানুষের মধ্যে, বা কনফ্লিক্টিং ওপিনিয়ন রয়েছে, সেটা নিয়ে অল্প একটু আলোচনা করব। তাছাড়াও বললাম না সিডি গ্যাসে কেন বললাম, সিডি গ্যাসে মানে গতকাল ইস্টবেঙ্গল প্রথমার্ধটা খুবই বাজে খেলেছে, তো তারপর মানে দ্বিতীয়ার্ধ তো ভালো খেললো, শেষ 20 মিনিট সবাই বলছে খুব ভালো খেলেছে। তো তারপর একটা সিনেমা দেখলাম, একটা নেটফ্লিক্সে একটা সিনেমা দেখলাম, রাজকুমার রাও আর তৃপ্তি ডিমরি, দুজনে ব্যক্তিগত স্তরে খুবই ভালো অভিনেতা। এবার রাজকুমার রাও তো মানে যথেষ্ট প্রতিষ্ঠিত, তৃপ্তির চেষ্টা করছে, কিছু খামতি আছে ওর মধ্যে, চেষ্টা করছে। এমনি মোটামুটি বাকিদের তুলনায় এই মুহূর্তে যারা সমসাময়িক আছে অভিনেত্রী, তাদের তুলনায় যথেষ্ট ভালো অভিনেত্রী। সিনেমাটা এত জঘন্য কি বলবো। আমি আমার কোনো একটা আগের অডিওতে বলেছিলাম যে প্রচুর বাজে বাংলা বই চলেনি, কিন্তু আবার প্রচুর বাজে হিন্দি বই চলেছে। তো জানি না এটা কোথায় বেরিয়েছে, আদৌ ওটিটি না কি এমনি ফ্লপ করেছে। তো এইটা একটা ঘটনাটা আমি বলছি, কেন সিডি গ্যাসে বললাম। তো এটা দেখাচ্ছে 1997 সালের ঘটনা। উত্তরপ্রদেশে, তখন উত্তরাখণ্ডের একটা অঞ্চলে, মানে যেটা তখন উত্তরপ্রদেশ ছিল, শুরুতেই বলছে। তো সেখানে দেখাচ্ছে একটা দম্পতি মানে সদ্য বিবাহ করেছে রাজকুমার রাও আর তৃপ্তি ডিমরি। তো তারপর তারা গোয়াতে গেছে। তো সেখানে কি ওরা একটা বানিয়েছে, একটা সিডি বানিয়েছে ওদের, মানে ওয়েডিং নাইটের একটা বানিয়েছে। তখন অনেক চল ছিল, এখনও আছে এরকম অনেকের, তারা বানিয়েছে। তারপর সেই সিডিটা আটকে যায়, মানে টিপিক্যাল ঘটনা এরকম। ওই সময় অনেক বেরোতো, মানে ক্যাসেট আটকে গেছে ভিসিআরে বা সিডি প্লেয়ার আটকে আছে, এরকম প্রচুর ছোটো গল্প আছে, প্রচুর এরকম ছোটো ছোটো সিরিয়াল বা টেলি শর্ট ফিল্ম এরকম প্রচুর হয়েছে। তো এতদিন বাদে আবার ওই যে হয়তো লিখেছে, জানি না তার বয়স কীরকম, সে ওইটা নিয়ে একটা হেজিয়ে পেজিয়াটা জঘন্য, মানে প্রচুর ভালো ভালো অ্যাক্টার আছে, কিন্তু টোটাল বিচ্ছিরি একটা, যেমন বাজে স্ক্রিপ্ট তেমন বাজে ডিরেকশন। তো যে ব্যাপারটা নিয়ে সমস্যা, সেটা হচ্ছে যে এরা একটা সাধারণ পরিবারের ছেলে মেয়ে। তো একটা ভিডিও দোকান থেকে নিয়ে গেছে, একটা হ্যান্ডিক্যাম নিয়ে গেছে শুটিং করার জন্য। তো যে লেখক সে বোধহয় জানে না যে তখনকার দিনে যে হ্যান্ডিক্যামগুলো ছিল, তাতে মূলত দুভাবে রেকর্ড করা যেত। এক হচ্ছে আপনার ইনবিল্ট মেমোরি ছিল, আরেক হচ্ছে আপনার ছোট ক্যাসেট প্লেয়ার ছিল, আর থার্ড একটা অপশান ছিল, মানে ওই মেমোরি কার্ড ছিল। মূলত এই তিনটে ছিল, এক হচ্ছে ইনবিল্ট মেমোরি, এক মানে হার্ড ড্রাইভ ছিল, এক হচ্ছে মেমোরি ওই ছোটো এইচডি কার্ড বা এই কার্ডগুলো ছিল, আর থার্ড হচ্ছে ছোটো ক্যাসেটগুলো ছিল, মানে ক্যাসেট প্লেয়ার যেগুলো ছিল। এবার ক্যাসেট প্লেয়ার তখন মোটামুটি সরে যেতে শুরু করেছে। তখন কিন্তু ওই ও যেটা দেখালো যে বাড়িতে আসার পর ও বউয়ের কাছে একটা স্ট্যান্ডার্ড সিডি দেখালো, এই সিডি নিয়ে এসেছি। তো সিডিটা কোত্থেকে আনলো, মানে ওইভাবে কিন্তু ওই ক্যামেরাতে সিডি রেকর্ড হতো না। ওটা করতে গেলে আপনাকে দোকানে নিয়ে যেতে হবে, এবং দোকানে ওইটা সিডি বানাতে হবে এটাকে থেকে। তো আমি জানি না মানে এইটা ওই গ্রাম বাংলার লোকজন এটা কতটা এরকম করবে, মানে যারা তো ভয় রয়েছে। নিজের বাড়িতে থাকলে ঠিক আছে, নিজের বাড়িতে কারো ধরুন ল্যাপটপ আছে, এগুলো করতো, কিন্তু পাড়ার দোকানে ওই হ্যান্ডিক্যামটা দিয়ে দেবে, নাও এটা আমাদের ওয়েডিং নাইটের স্পেশাল ভিডিও। সেই নলবন টাইপের একটা বেরিয়েছিল তখন, একটা নলবন বলে একটা বেরিয়েছিল, ওরা একটা বেরিয়ে যাবে, মানে এটা মানে অস্বাভাবিক ঘটনা। যারা করতো তারা পুরোটা নিজেরাই করতো, মানে পাড়ার দোকানে দেবে হ্যান্ডিক্যামে তুলে, এই নয় এটা থেকে একটু আমার বিয়ের ভিডিওর মতন বানিয়ে দাও, তো ওয়েডিং নাইটে একটা সিডি বানিয়ে দাও, এটা ইললজিক্যাল। তো যে ঘটনাটা বা সিনেমাটার সূত্রপাতি এরকম একটা ইললজিক্যাল সিডি গ্যাসে, তো তার গোটা সিনেমাটাই যে সিডি গ্যাসে,
সেটা নির্দ্বিধায় বলাই যায়। এবার আসা যাক বিষ্ণুর ব্যাপারে। তো আমি দেখছি অনেকেই বলছে মানে মানে ফ্যানরা প্রচুর বলছে যে লাস্ট 20 মিনিট দুর্দান্ত খেললাম, কেউ বলছে লাস্ট 15 মিনিট দুর্দান্ত খেললাম, টিকি টাকা ফিকিল, অনেকে অনেক কথা বলছে, বল দুর্দান্ত এক্সচেঞ্জ হচ্ছে। তো ওই সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমাদের প্রথম একাদশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাউল, দিয়ামান্টাকাস এবং একে। দিয়ামান্টাকাস চোট খেয়ে অনেক আগেই সরে গেছে। মূলত সেই সময় যারা এসেছিল সে হচ্ছে জিকসন সিং, আর এসেছিল নন্দা কুমার। সরে গেছিল সাউল চোটের জন্য, আর বিষ্ণুকে স্বাভাবিক নিয়মে সরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে যে পরিবর্তনটা হলো, যে পজিটিভ চেঞ্জটা হলো, তা পজিটিভ চেঞ্জের পেছনে একটা কন্ট্রিবিউশনের তো ইন্ট্রোডাকশন, এই যে দুটো প্লেয়ার এলো, আর হচ্ছে এক্সোডাস অফ সাউলের বেরিয়ে যাওয়া এবং বিষ্ণুর বেরিয়ে যাওয়া। এইটা নিয়ে নিশ্চয়ই কারোর দ্বিমত থাকবে না। তো অনেকে দেখি অনেক কথা বলছে যে বিষ্ণুকে ট্রোল করা হচ্ছে, বিষ্ণুর মধ্যে একটু খামতি আছে, মানে সেই খামতি নাকি দেখলাম কেউ কেউ কমেন্ট করেছে ইউটিউবে, বিষ্ণুর খামতি 2 বছরের মধ্যে মিটে যাবে। এক সময় আমরা যেমন নিখিল পূজারীকে ট্রোল করতাম। এবার আমি এখানে একটু ইতিহাসটা মনে করে দিই, মানে সিডি যাবে, জীবনটা সিডি যাবে। নিখিল পূজারীকে যখন ট্রোল করা হতো তখন নিখিল পূজারী খেলতো কি অ্যাটাকিং উইঙ্গার হিসেবে। তো নিখিল পূজারী ঘোষ্টে মেষ্টে সেটা 2 বছর না, বহুদিন হয়ে গেছে, আপনি ভুলেও গেছেন। নিখিল পূজারী খেলতো যখন ইস্টবেঙ্গল আই লিগে খেলতো, বহুদিন 2 বছর নয়। তো নিখিল পূজারী তখন ইস্টবেঙ্গলের অ্যাটাকিং উইঙ্গার হিসেবে এসেছিলো, মুম্বাই থেকে এসেছিলো। মুম্বাইয়ের একটা ক্লাব ছিল, ক্লাবটা উঠে গেছে। তো নিখিল পূজারী কোথায় খেলছে? সাইড ব্যাকে খেলছে। তো এখানে মানে নিখিল পূজারী কোত্থেকে কাকে কি জবাব দিল? ও তো অ্যাটাকিং উইঙ্গার হিসেবে দাঁড়াতে পারেনি, ওকে তো অ্যাটাকিং উইঙ্গার হিসেবে ইস্টবেঙ্গল ফ্যানরা ওর নিন্দে করতো, কিন্তু ও তো দাঁড়াতে পারেনি। আর ট্রোল কেন বলছেন আপনি? মানে ধরুন আমার কথাই বলছি, আমি কি বিষ্ণুর মানে ওয়ালে গিয়ে, মানে সোশ্যাল মিডিয়া ওয়ালে গিয়ে বলছি বিষ্ণুকে কিছু, নাকি আমি একটা মানে বলছি যে বিষ্ণুকে যতক্ষণ না বার করা হবে পাবলিকের চিকিৎসা করব না? আমি তো কোনো থ্রেটও দিচ্ছি না, কোনো রকম মানে স্ট্রাইকও করছি না যে আমি এই সার্ভিসটা আটকে দেবো, ভারতবর্ষে জল আটকে দেবো, এরকম তো কিছু বলছি না। প্রত্যেকটা মানুষের একটা গণতন্ত্রে একটা স্বাভাবিক একটা ক্ষমতা থাকা উচিত। যদি সেটা একটা গণতান্ত্রিক পরিবেশ থাকে সেই দেশে, সে তার মত প্রকাশ করবে, এটা সুষ্ঠুভাবে প্রকাশ করবে। তা আমি তো এমন নয় যে চোঁয়া নিয়ে গিয়ে লোকের বাড়ি গিয়ে বলছি যে বিষ্ণুর এই সমস্যা ওই সমস্যা, বা আপনারা কেন কেউ বলছেন যে বিষ্ণুকে 2 বছর বাদে অন্য বিষ্ণু হয়ে যাবে। তো সেই মানে আগেকার দিনে হতো, সেই প্রেম প্রতিজ্ঞা টাইপ অনেক সিনেমা হতো, সেই হিরো হতো যে মিঠুন করতো, এরকম অনেক সিনেমা, মিঠুন গোবিন্দা, লুম্পেন গোছের মানে রাস্তার লোফার টাইপ, একটা লোফার সিনেমাও বেরিয়েছিল, নামি লোফার, অনিল কাপুর ছিল অ্যাক্টার। তারা এরকম রাস্তার লোফার টোপার, বড়লোক বাড়ির বেশ সুন্দরী দেখতে মেয়ে, সে কখনো পুনাম ধিলান ছিল, কখনো পদ্মিনী কোলাপুরি ছিল, কখনো আপনার মীনাক্ষী শেষাদ্রি ছিল। এরা প্রেম ভালোবাসা দিয়ে এই ছেলেগুলোকে মূল স্রোতে ফেরত আনতো। এগুলো সিনেমার জগতে হতো, ওই মানে পপকর্ন খেতে পটেটো চিপস খেতে, তখন এমনি নর্মাল স্বাভাবিক দেশি চিপস ছিল। আমার দেশি চিপস এখনও ভালো লাগে, এখন আবার দেশি চিপস ফেরত এসছে, ক্লাসিক্যাল বলে, বায়ো চিপস বলে, কিন্তু মূলত এগুলো দেশি চিপস, মানে অতটা ফ্লেভার্ড নয়। তো ওইগুলো খেতে দেখতে ভালো লাগতো, কিন্তু কোনো ভদ্র পরিবারের মেয়েকে আমি দেখিনি মানে এরকম লুম্পেন ছেলেকে। অনেকে করেছে কি, ধরুন যেমন রিজানুরের হয়েছিল, প্রিয়াঙ্কা টোটি রিজানুরের, ভালো ছেলে, গরিব ঘরের ছেলে, খুবই নিম্নবিত্ত পরিবারের ছেলে, এরকম ঘটনা ঘটতো। কিন্তু গরিব ঘরের আবার লুম্পেন ছেলে, সে মদ খাচ্ছে, গান গাইছে, সিটি মারছে, তাকে মানে কোনো মেয়ের ভালো লেগেছে শুধু চোখ দেখে, চেহারা দেখে, ডিস্কো ড্যান্স দেখে, এগুলো খুব একটা ঘটতো না। তো সেই জন্য বলছি মানে একটু লজিকটা একটু মেনে চলবেন। আপনি যাই করুন, আপনি কারোর সপক্ষে কথা বলুন, বিপক্ষে কথা বলুন, একটু লজিকটা মেনে বলবেন। আপনি বলতেই পারেন, মানে এটা তো খারাপ কিছু নয়, মানে অ্যাডভোকেট করতেই পারেন আপনি কারোর হয়ে। দেখুন, আমার সমস্যা তখনই যখন কেউ পয়সা নিয়ে অ্যাডভোকেসি করে বা সলিসিটেশন করে, যেটা অনেক ইউটিউবার করে। কিন্তু সাধারণ একটা ফ্যান
যদি তার যে কোনো কারণেই হোক বিষ্ণুর খেলা ভালো লাগে, সে যদি অনেস্টলি স্পন্টেনিয়াসলি যদি স্বপ্রণোদিতভাবে যদি সে তার প্রশংসা করে, সেখানে সমস্যা নেই। কিন্তু কেউ যদি, যেটা ইউটিউবাররা অনেকগুলো করে, যারা ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, মানুষের 12টা বাজানোর চেষ্টা করে মানুষের চিন্তাভাবনার অর্থের বিনিময়ে, সেখানে আমার আপত্তি। কিন্তু আপনি মানে ভেতর থেকে বলুন না, বিষ্ণুর পক্ষে বলুন বিপক্ষে বলুন, সমস্যা থাকার কথা নয়। হতেই তো পারে, আমি তো আবারও বলছি যে সব ব্রাজিলিয়ান, আগের অডিওতে বললাম সব ব্রাজিলিয়ান প্যারোটো নয়, সব বাঙালি বাঙালি নয়, সব মুরগি মুরগি নয়, সব মুরগি মুরগি, সব বাঙালি বাঙালি নয়। দেখি যেটা ঘটনা হচ্ছে, আরও একটা বিষয় নিয়ে শেষ করছি। এই যে পদ্মার ইলিশ নিয়ে আমি ব্যক্তিগত স্তরে অনেক কথা বলেছি, যে পদ্মার ইলিশ কিন্তু একটা যে কল্পনা, মানে আপনার ওই যেমন আছে নাটোরের বনলতা সেন, এবার আপনি যদি নাটোরে যান, বাংলাদেশের নাটোরে গিয়ে যদি ঘুরতে থাকেন, আপনি আর বনলতা সেনকে খুঁজে পাবেন না। ইলিশ মাছটা মূলত সামুদ্রিক একটা মাছ, এবং পৃথিবীর অনেক সমুদ্রেই পাওয়া যায়, কিন্তু অন্যান্য দেশে অতটা জনপ্রিয় নয়, ধরাও হয় না বোধহয় সেখানে। মূলত এই আপনার এই বে অফ বেঙ্গল যেটা রয়েছে সমুদ্র, এই আপনার বার্মা থেকে শুরু করে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এই পুরো এই অঞ্চলটার একটা বড় একটা ঘাঁটি আছে, এবং ওইগুলো ডিম পাড়ার সময় অনেক সময়, আমি জানি না এটা সব সময় কিনা, মনে হয় না সব সময়, তখন বাসা বাঁধার জন্য নদীতে চলে আসে, বিভিন্ন নদীতে আসে, পদ্মা নদী থেকে শুরু করে আপনার রূপনারায়ণ থেকে শুরু করে অনেক নদীতে ঢুকে পড়ে। কিন্তু আপনি যদি দেখেন এখন যে মাছ ধরাটা হয়, অন্তত মাছ কিলে যে মাছটা ধরা হয়, সেটা কিন্তু আগেকার দিনের মতন সেই পদ্মা নদীর মাঝি, সেই মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি পড়েছেন কিনা জানি না, অসাধারণ উপন্যাস, না পড়ে থাকলে পড়ে নেবেন। দুটো গল্প পড়বেন, দুটো উপন্যাস একই ধাঁচে, কিন্তু দুটোই আলাদা আলাদা। একটা হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের তিতাসে একটা নদীর নাম, অসাধারণ লেখা, আর একটা হচ্ছে আপনার মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝিটা একটুখানি স্লিমার কন্টেন্ট ওয়াইজ, মানে ভলিউম ওয়াইজ র্যাদার, দুটি অসাধারণ, পড়ে নেবেন। তো ওখানে যদি দেখেন আপনি ওই উপন্যাসগুলোতে, মানে যে ওখানে তো মাঝি মল্লারদের জীবনটা তুলে ধরা হয়েছে, মানে দুই লেখক, বাংলা দুই রত্ন লেখক, তো সেখানে দেখবেন ওই নৌকো নিয়ে এসে কুবের বেরোচ্ছে, গিয়ে মাছ ধরছে, ওইভাবে কিন্তু মানে এমনি মানে তখনকার দিনে হয়তো হতো, এখন কিন্তু মানে আপনি ইলিশ মাছ ওইভাবে হয়নি। ইলিশ মাছের জন্য ওদের ট্রলার আছে, ট্রলার সিস্টেম, আমরা দেখবেন ওই দীঘা টিঘা থেকে বেরোয়, ওরা দীঘায় গেলে দেখবেন ওরা দেখবেন বেরোয়, ডায়মন্ড হারবার থেকে দেখবেন বেরোয়, ট্রলার নিয়ে বেরোয়, একদম রসদ ঠসদ নিয়ে, একদম খাবার দাবার বরফ ঠরফ নিয়ে বেরোয় ট্রলারে, বেশ কয়েকদিন সমুদ্রে কাটায়। তো ওদের র্যাডার ফ্যাডার আছে, র্যাডার ইলেকট্রিক্যাল র্যাডার সিস্টেম এগুলো আছে ওদের, দিয়ে মোটামুটি ডিটেক্ট করে কোথায় ইলিশের ঝাঁক আছে এবং সেখান থেকে ধরে। তো আপনার বাজারে যেগুলো দেখেন মূলত কিন্তু এইভাবে ধরা, ওই পদ্মা নদীতে গিয়ে একটা জাল ফেললো, সেই জাল দিয়ে ইলিশ উঠলো, এইগুলো হচ্ছে মানে মানুষকে বোকা বানানো। সকালে ভালো থাকবেন।